তো হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে আমাদের সাথে রয়েছে, তার পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, আমার অত্যন্ত পছন্দের তার রিভিউ। সেটা হচ্ছে সাগর নীল দা। সবার ফার্স্টে বলো, কেমন আছো দাদা? আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো বলো। হ্যাঁ দাদা, খুব ভালো আছি। সবার ফার্স্টে তোমাকে মানে এই পডকাস্টে আমি বলতে চাই যে আমি তোমার সাথে যখন কথা হয়েছে তখনও বলেছি, আমি বেসিক্যালি রিভিউ যখন স্টার্ট করি, মানে সিনেমার তো আমি প্রচুর বুঝি এমন কিছু না, রিভিউ যখন স্টার্ট করি তোমার রিভিউটা দেখেই মানে আমি ইন্সপায়ার্ড হই। ইভেন আমি যখন রিভিউ করে আমি এটা বলি যে আমি তোমার রিভিউ বাড়িতে চালাই, ঠিক আছে, মায়ের সামনে, তখন আমার মা বলে সাগর নীল দা যেভাবে বলছে দেখ, কারণ তার বলাটা আমার খুব ভালো লাগে। আমার মা নিজে তোমার রিভিউ খুব পছন্দ করে। আচ্ছা, তোমার মাকে আমার পক্ষ থেকে প্রণাম জানিও। অবশ্যই জানাবে, ভুলে যেও না। এবং তোমাকে অনেক ধন্যবাদ, এটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট। তো দেখো, সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে, তুমি যেটা দিয়ে স্টার্ট করলে যে সিনেমা সেরকম ভাবে বুঝি না। তো আমার মনে হয় যে সিনেমা অ্যাকচুয়ালি আমরা কেউই সেভাবে বুঝি না। মানে সিনেমা বোঝা মানে বুঝি, ঠিক আছে, বুঝি, ডেফিনেটলি বুঝি। কিন্তু আমি বলতে চাইছি যে বোঝার তো কোনো শেষ নেই। তো সেই জায়গা থেকে ওরকম সিনেমা বুঝি না সেটা মনে করার প্রয়োজন নেই। সবার আগে কনফিডেন্সটা খুবই দরকার। তো তুমি কনফিডেন্ট থাকো, আমার মনে হয় যে তাহলেই আমরা গ্রো করতে পারবো। আমি এটাও মানে নিজে এটাতে বিশ্বাস করি। এবং আমার মনে হয় যে আমি যখন পিছনে ফিরে তাকাই তখন আমার মনে হয় যে হ্যাঁ, আমি ওই ফেজটাতে সিনেমা বুঝতাম না। কিন্তু মানে ধরে নাও, কথা কথা আমি বলছি যে আমি ধরে নাও 2016-17, ঠিক আছে, এখন আমার ফিরে তাকালে মনে হয় আমি ওই সময় সিনেমা বুঝতাম না। কিন্তু আমি যখন 2016-17-তে ছিলাম, তখন আমি মনে করতাম যে আমি তো বিশাল সিনেমা বুঝি। ঠিক আছে? এরকম একটা ব্যাপার ছিল আরকি। তো যত সামনে এগোই, তত মনে হয় যে ২ বছর ৩ বছর আগে অতটা ভালো বুঝতাম না বা একেবারেই বুঝতাম না। তো সেটাই মনে হওয়াটা আমার মনে হয় যে ভালো। আমি যদি এখন মনে করি যে আমি এখন সিনেমা বুঝি না, তাহলে তো প্রবলেম। মানে তাহলে আমি কাজ করব কি করে? কারণ আমাকে তো এই বিশ্বাসটা রাখতেই হবে যে হ্যাঁ, আমি বুঝি এবং আমি কিছু একটা কন্ট্রিবিউট করতে পারি। একটা সিনেমা নিয়ে ভিডিও করলে, রিভিউ করলে বা রিঅ্যাকশন দিলে কিছু একটা কন্ট্রিবিউট করতে পারি। এবং মানে অনেক কিছু মানুষের সঙ্গে শেয়ার করে নিতে পারি। তো সেই কনফিডেন্সটা তো আমার প্রয়োজন। তো সবার আগে কনফিডেন্ট থাকো। এটাই আমি বলব। মানে এটা দিয়ে কখনো শুরুই করবে না, এটা কখনো ভাববেই না যে আমি সিনেমা বুঝি না। ভাবা উচিত নয় এরকম ভাবে। আমরা অনেক কিছুই বুঝি না। কিন্তু তবুও আমাদেরকে কিছু সময় মনে করতে হবে যে হ্যাঁ, বুঝি। তো দাদা, সবার ফার্স্টে ওয়েলকাম আমার চ্যানেলে তোমাকে। তো তোমাকে যেটা প্রথম প্রশ্ন করব, এই যে একটা তো এটা আমি প্রায় সবাইকে জিজ্ঞাসা করি যে মুভি রিভিউ লাইনটাকে চুজ করার কারণ কি, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ফিল্মের লাইন থেকে মানে অন্যান্য যদি আমরা দেখি ব্লগ বলো বা ইউটিউবের নানান ক্যাটাগরি, সেগুলো কিন্তু স্পিডে গ্রো করে বা খুব তাড়াতাড়ি গ্রো করে, মুভি কিন্তু খুব আস্তে আস্তে গ্রো করে। তো মুভির লাইনটাকে চুজ করার কারণ কি বা মুভি রিভিউতে আসার কারণ, এটা যদি দাদা একটু বলো। ওয়েন আমি বলছি তোমাকে, আ 'জিগার থান্ডার ডবল এক্স' বলে একটা ছবি ছিল। সেখানে ১ম এই সেই সিনেমার একদম শুরুতেই কার্তিক সুব্বরাজ একটা টেক্সট দিয়েছিলেন যে, "আর্ট চুজেস ইউ, ইউ ডোন্ট চুজ আর্ট।" তো অ্যাকচুয়ালি মুভি রিভিউকে আমি সিলেক্ট করে নিয়েছি, আরো ৫ টা পেশা ছিল করবার জন্য। ব্যাপারটা সেরকম নয়। মুভি রিভিউ আ বা মুভি জিনিসটা তোমাকে সিলেক্ট করে নেয়। সিনেফাইল কারা হবে সেটা সিনেমাই ঠিক করে দেয়। মানে ওরকম আমি আজকে সিনেফাইল হব ঠিক করলাম এবং আমি আগামীকাল থেকে সিনেফাইল হয়ে গেলাম। ব্যাপারটা অতটা ইজি নয়। মানে আমাকে আমি আমি আমার চাওয়ার উপরে ডিপেন্ড করার থেকেও বেশি আ মানে আমার মনে হয় যে আর্ট আমাদেরকে বেছে নেয়। তো সেই জায়গা থেকে আমি ওরকম ভাবে মুভি রিভিউ বেছে নিয়েছি সেইটা কিন্তু আমার সত্যি বলতে মনে হয়নি। আমার যেটা মনে হয় এখন যে আমি সিনেমা নিয়ে প্যাশনেট ছিলাম এবং ক্রিকেট নিয়ে আমি প্যাশনেট ছিলাম প্রচন্ড বেশি। তো অ্যাকচুয়ালি ক্রিকেট নিয়ে চ্যানেল আমি সেই সময় কেন করিনি, এখন আমার ফিরে তাকালে মনে হয় যে ক্রিকেট নিয়ে আমার এখন আমি একটা চ্যানেল করছি। একদম ছোট্ট একটা চ্যানেল। কিন্তু আমি আগে কেন করিনি আমি সেটা জানি না। কারণ আমার বেশি এক্সপার্টাইজ অ্যাকচুয়ালি ক্রিকেটে রয়েছে। আমি ব্যক্তিগত স্তরে মনে করি। আ কারণ সিনেমা আমি নিজে তো বানাতে পারি। মানে এখন অব্দি বানাইনি। কিন্তু আমি ক্রিকেট নিজে খেলতে পারি এবং বেশ ভালোই খেলতে পারি। তো সেই জায়গা থেকে আমার ক্রিকেটে এক্সপার্টাইজ বেশি আমার মনে হয়। তো কেন তখন ক্রিকেট বেছে নিইনি, কেন তখন সিনেমা বেছে নিয়েছিলাম, আমি সত্যিই জানি না। ওভাবে বলতে পারব না যে কেন এটা বেছে নিয়েছিলাম। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে এত কিছু যদি বুঝতাম যে কোথায় সাকসেস বেশি, কোথায় সাকসেস কম। তো আমি যখন মুভি রিভিউ চ্যানেল শুরু করি তখন আমার ২০ বছরের বয়স হয়নি। এই আর্টিস্টিক সেভেন সেন্স যখন আমি শুরু করি এবং আমি কর্ণজিতের সঙ্গে শুরু করি। মানে এটা বলে রাখা খুবই প্রয়োজনীয়। মানে আর্টিস্টিক সেভেন সেন্স যতটা আমার, ততটা কর্ণজিৎ চক্রবর্তীরও। আমরা দুজনে মিলে চ্যানেল করি। মানে আমার সঙ্গে আমার চ্যানেলে ও কাজ করে এরকম ব্যাপার নয়। দুজনেরই চ্যানেল। ঠিক আছে? ইকুয়াল পার্টনার্স। তো ওরও কন্ট্রিবিউশন অনেক আর্টিস্টিক সেভেন সেন্স গ্রো করার পেছনে। ইকুয়াল কন্ট্রিবিউশন আমাদের দুজনের, আমরা দুজনে মিলে কষ্ট করে বড় করেছি। তো ওভাবে বেছে নিইনি। এটাই খালি একটা মাথায় ছিল যে আমরা কিছু একটা নিজেদের করব। কিছু একটা নিজেদের করব যেটা একদম নিজেদের দমে। মানে কোন রকম ব্যাকিং ছাড়া। এবার অডিয়েন্স অ্যাকসেপ্ট নাই করতে পারত।
এবার অনেক দর্শক অ্যাকসেপ্ট করে নিয়েছেন আমাদেরকে, সেইটা আমাদের একটা কোথাও মেন্টালি বুস্ট করেছে যে হ্যাঁ ঠিক আছে আমরা ভালো করছি। কারণ অডিয়েন্সের রিসেপশনই শেষ কথা। তুমি যতই ভালো করো, যদি অডিয়েন্স তোমাকে প্রশংসা না করে, যদি না বলে যে তুমি ভালো করছো, তাহলে কিন্তু তোমার মানে তুমি অতটা মানে কনফিডেন্স পাবে না। তো সেটা উইথ টাইম হতে থেকেছে যে মানুষ বলছে যে হ্যাঁ ভালো লাগছে রিভিউ, ইন্টারভিউ খুব ভালো করছো, খুব ভালো প্রশ্ন চয়ন। এই এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে আমরা এসে পড়েছি এবং থেকে গেছি এবং এখনো কন্টিনিউ করছি। সিনেমাকে ভালোবাসি এইটুকুই বলতে পারি। এবং সিনেমা প্রচুর দেখেছি। আমি বলছি আমি 2015 অনওয়ার্ডস আমি সিনেমা হলে গিয়ে প্রত্যেক শুক্রবার করে ছবি দেখতাম। চ্যানেল তো 2020। তো আমি যখন বুঝতে পেরেছি যে আচ্ছা এইটা আমি এমনিই করি, তো এটাকে যদি এবার কিছু ভাবে আমি সেটাকে আমার রোজগারের দিক বানাতে পারি, মানে আমার যে নেশা সেটাকে যাতে আমি পেশা বানাতে পারি, এইটুকুই ছিল শুধুমাত্র। যে যদি, কারণ প্রচুর খরচা করতাম সিনেমা দেখে, টিকিটের দাম তো জানোই আজকের দিনে, তখন কম ছিল কিন্তু তখনও খুব কম ছিল না, কারণ আমি যে পরিমাণে সিনেমা দেখতাম তাতে প্রচুর খরচা হতো। তো আমার মনে হলো যে যদি এটাকে কোনোভাবে মানে যে আমি যে সিনেমাটা আমি টিকিট কেটে যাচ্ছি, সেটা যদি কোনোভাবে আর কি সেই টাকাটুকু যদি তুলে নেওয়া যায়। তো দিনের শেষে এটাই সত্যি, তুমিও জানো সিনেমা রিভিউ তুমিও করছো, যে সিনেমা রিভিউ করে সিনেমার টিকিটের পয়সা তোলা এটা খুবই টাফ ব্যাপার। অর্থনৈতিক জায়গা থেকে তো রিভিউ চ্যানেলগুলো খুব একটা সেফ নয়। তো দাদা এরপরে তোমাকে একটা প্রশ্ন করবো, আমাদের বাংলাতে একটা জিনিস দেখা যায় যে ধরো তুমি দেবদা হোক বা জিদ্দা হোক বা শাকিব খান হোক বা যারই ছবি হোক, যদি কোনো নেগেটিভ দিক যখনই আমরা বলি তখনই আমাদের উপর একটা অ্যাটাক সেই ফ্যান বেসের তরফ থেকে, যে কোনো ফ্যান বেসের তরফ থেকে হয়। সেক্ষেত্রে কিছু ইউটিউবার হোক বা কিছু মানুষ বাঁচিয়ে চলে যে না সিনেমাটার সবকিছুই ভালো। তো একজন মুভি রিভিউয়ার বা ক্রিটিক যদি আমরা হতে, তাহলে কি মানে ফ্যানেদের কথা শুনে বা সেই সুপারস্টারকে বড় করতে গিয়ে কি নেগেটিভ দিকগুলো বলা উচিত, নাকি সেই ব্যাপারটাকে পুরোপুরি মানে ঢেকে মানে শুধুমাত্র পজিটিভ দিকই বলা উচিত? আমার রিভিউ চ্যানেল তুমি বলছো তুমি দেখো তোমার মায়ের সঙ্গে বসে, তোমার কি মনে হয় এটার উত্তর আমি কি দেবো? মানে তোমার আমার চ্যানেল দেখে তোমার কি মনে হয়? এতদিন ধরে হ্যাঁ আমি তুমি, চ্যানেল করছি। হ্যাঁ তোমার তো, তুমি তো এটাই বলবে যে মানে সবকিছু মানে ভালো খারাপ সবকিছুই বলা উচিত। হ্যাঁ একেবারেই তাই, এইটুকুই। আমি নিজেরটা, আমি নিজের চ্যানেলে এটা মেনটেন করেছি যে আমার কাছে সিনেমা বড়, আমার কাছে কোন একজন সুপারস্টার বড় সেরকম ব্যাপার নয়। আমার কাছে ক্রিকেট বড়, MS ধোনি বা বিরাট কোহলি বা টেন্ডুলকার বড় নয়। ডেফিনেটলি তারাও বড়, কিন্তু তার আগে ক্রিকেট গেমটা বড়, সেরকম ভাবে আগে সিনেমা বড়। তো আমি সেইটাকেই রেসপেক্ট, আমি আমি ভালোবাসি, আমার লয়্যালটি সিনেমার প্রতি। এবং সেই জায়গা থেকে যে ভালো সিনেমা করবে আমি তাকে ভালো বলবো, যে খারাপ সিনেমা করবে তাকে আমি খারাপ বলবো, যে অ্যাভারেজ করবে তাকে ভালো খারাপ মিশিয়ে বলবো। এবং সেই কাজটা আমি এতদিন ধরে করেছি। এবং সকলের কি করা উচিত এটা দেখো আমি বলতে পারবো না। তার কারণ আমরা সিনেমা প্রত্যেকে তো জানি এক নয়। আমরা যারা যারা কাজ করি এই পেশাতে, বাংলাতেই তুমি ধরো, হিন্দির কথা হিন্দির কিছু ক্রিয়েটারের সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে কখনো না কখনো যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। কিন্তু সব ক্ষেত্রে যে মানে প্রচুর যে যোগাযোগ রয়েছে তা তো নয়। বাংলার ক্ষেত্রে আমি বলতে পারি প্রত্যেকের নিজস্ব জার্নি আছে, প্রত্যেকের একটা নিজস্ব বিশ্বাস রয়েছে। এবং অনেকেই সিরিয়াসলি পেশা হিসেবে দেখে, তো তাদের পেশাকে তারা কিভাবে চালাবে এটা নিয়ে তো আমি কাউকে কোনো রকম জ্ঞান দিতে পারি না। একটা সময় দেখো আমিও ইমম্যাচিওর ছিলাম, অ্যামাচিওর ছিলাম। এই সেন্সে বলছি অ্যামাচিওর, যে মানে কিভাবে ডিল করতে হয় প্রফেশনালি এই বিষয়গুলোকে, সেগুলো সম্পর্কে আইডিয়া কম ছিল। যে কারণে এর সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে একটু হয়তো ঝামেলায় জড়িয়ে গেছি। কেউ আমাকে হয়তো একটা রিপ্লাই দিয়েছে, হ্যাঁ আমিও তাকে কোনো একটা ভিডিও তাতে খোঁচা মেরে দিয়েছি। আমি বোধহয় সেই সমস্ত হাতে গোনা চ্যানেলদের মধ্যে একজন, একটা চ্যানেল আর্টিস্টিক সেভেন্সেস আমাদের, আমার কর্ণজিতের, যারা সব থেকে কম রিপ্লাই দিয়েছে। মানে নিজেদের কলিগদেরকে, ঠিক আছে হয়তো কোনো সেলিব্রিটিকে হয়তো রিপ্লাই দিলাম সেটা আলাদা বিষয়, কলিগদেরকে আমি খুবই কম জড়িয়েছি এই সমস্ত ঝামেলায়। জড়াইনি তা বলবো না, জড়িয়েছি কিছু ক্ষেত্রে, কিন্তু খুব কম। এবং বাংলাদেশের একটা ইউটিউব চ্যানেলের সঙ্গে একবার খুব ঝামেলা হয়ে গেছিল, জড়িয়ে গেছিলাম। ওটা ছাড়া খুব বেশি যে বিশাল জড়িয়ে পড়েছি এবং অনেক দিন ধরে ঝামেলা চলেছে তা কিন্তু নয়। হয়তো ঝামেলা হয়েছে, মিটমাটও হয়ে গেছে, অনেক ক্ষেত্রে আমি নিজে ফোন করে মেসেজ করে যে তুমি কি এরকম আমার ব্যাপারে বললে, কিন্তু তুমি মানে তুমি ভেবে দেখো যে মানে তুমি যেটা বললে সেটা ঠিক বললে কিনা। হ্যাঁ মানে তোমাকেও আমি এই একই পয়েন্টে আরো 4টে কারণে খোঁচা দিতেই পারি। এখন আমি ভিডিও করে একটা রিপ্লাই দিয়ে তোমাকে খোঁচাগুলো দিয়ে দিলাম, কিন্তু সেটা কি সত্যি মানে ভালো হবে? মানে সেটা আমার মনে হয় না যে কমিউনিটির মধ্যে খুব বেশি। দেখো প্রত্যেকটা, আমরা তো প্রত্যেকে মানুষ, অনেক ক্ষেত্রে রেগে যাই আমরা এবং রিপ্লাই টিপ্লাই দিয়ে ফেলি। আমাকে কেউ খোঁচা দিয়ে দিল, আমি কেউ খোঁচা দিয়ে দিলাম, সেটা পরবর্তীতেও হবে না আমার দিক থেকে আমি গ্যারান্টি দিতে পারি না। কারণ মানুষ তো আমরা, কখনো কখনো রেগে যায় মানুষ। কিন্তু আমি নর্মালি মানে আমি মানে ওই রাগের মুহূর্তটুকু বাদ দিয়ে দিলে আমি চাই যে যেন কোনো রকম ঝগড়া ঝামেলা বিবাদে আমি নিজেও না জড়াই
এবং আমি কেন ওই বা জড়াবো? আগে জড়িয়েছি, আগে বোকা বোকা একটা চিন্তা ভাবনা ছিল যে সবাই প্রচন্ড আর কি আদর্শ মেনে কাজ করবে। না, সেটা একেবারেই মানে পৃথিবীতে নানান রকমের মানুষ থাকবে, তাদের নানান রকমের প্রক্রিয়া থাকবে, তাদের রোজগার করবার, ব্যবসা করবার, এবং তাদের সম্পূর্ণ রাইট রয়েছে কে কিভাবে করবে। কিন্তু হ্যাঁ, অডিয়েন্স কিন্তু চিনে নেয়, দর্শক কিন্তু বুঝে নেয় যে কোন চ্যানেলটা কি ইন্টেনশন নিয়ে কাজ করছে। সেটা লং রানে দর্শক বুঝতে পারে, এবং সেই অনুযায়ী দর্শক সেই চ্যানেলগুলোকে চিনবে। যে আর্টিস্টিক সেভেন সেন্সকে এইভাবে চেনে দর্শক, ঠিক আছে? বা তোমার চ্যানেলকে মৈনাক এক্সপ্লেন, তাকে একরকম ভাবে চেনে। প্রত্যেকের একটা সিগনেচার কিন্তু তৈরি হয়ে যায়, এবং দর্শক যে যেরকম কাজ করবে দর্শক তাকে ঠিক সেইভাবেই চিনবে। এবার কে কেন ভুলভাল ভিডিও বানিয়ে প্রচুর ভিউজ নিয়ে যাচ্ছে, সেই নিয়ে মাথা ব্যথা আমার ছিল, এবং আমি বলবো যে সেই মাথা ব্যথাটা যে আমি করেছি সেটা আমার আমার ভুলই ছিল। আমার করা উচিত ছিল না। প্রত্যেকে নিজের চ্যানেল যে যা খুশি করছে করুক, এবং আমার নিজের চ্যানেল, আমিও সেখানে আমার যেরকম সিনেমা নিয়ে আলোচনা করার থাকবে, কখনো আপডেট করার থাকবে, যেটাই করার থাকবে না কেন আমি সেটা করব। ঠিক আছে? এবার হ্যাঁ, কিছু ক্ষেত্রে কি দেখে খারাপ লাগে না যে এটা কি ভিডিও ভাই, এটা কি বোকা বোকা জিনিস হচ্ছে, এটা কি ভিডিও ভাই, পরিষ্কার ভুল আপডেট। মানে এর কোনো বিন্দুমাত্র আমি কোথাও দেখতে পাইনি। কোনো পত্রিকায় বেরোয়নি। তা সত্ত্বেও হচ্ছে। এখন কমে গেছে। আগে তো আরো বেশি হতো। আমি যখন ১ম শুরু করি আরো অনেক বেশি হতো। কিন্তু সেটা দেখেও এখন আমি আমার আর, কারণ তার চ্যানেল সে করছে। কিচ্ছু আমার সেখানে বলার নেই। আমি এখানে কোনো পার্টিকুলার চ্যানেল নিয়ে বলছি না কিন্তু। মানে এরকম অনেকেই অনেক ক্ষেত্রে করে থাকে। আবার এরকমও হয় যে অনেক ক্ষেত্রে ধরো আমি কোনো আপডেট দিলাম, সেটা কোনো একটা ট্রাস্টেড সোর্স থেকেই এসছে। পরের দিন আবার সেই ট্রাস্টেড সোর্স থেকেই বলা হচ্ছে যে এই আপডেটটা কিন্তু, মানে এটা কিন্তু হচ্ছে না। রিসেন্টলি আমি বলছি তোমাকে, একজন নায়িকার একটা ছবিতে থাকবার কথা ছিল। হিন্দি ছবির কথা আমি বলছি। কিয়ারা আদবানি কিক 2 তে জ্যাকলিন ফার্নান্ডেজকে রিপ্লেস করে দিয়েছে। আপডেটটা এলো। পরের দিন আবার আপডেট এসে গেছে যে কিয়ারা আদবানি নয়, কৃতি সানান। কৃতি সানান রিপ্লেস করে দেবে। এটা আপডেট এলো। পরের দিন আবার আপডেট এলো যে কৃতি সানান রিপ্লেস করছে না। ঠিক আছে? এখন অব্দি সেরকম কোনো খবর নেই। তো এরকমও অনেক ক্ষেত্রে হয়। বা তোমার কাউকে কিছু, কিক টু মানে নিয়ে আর আমার মনে একটা হয় যে আপডেটও শোনা গেছিল, সেই আকসাই খান্না থাকতে চলেছে, একবার উন্নি মুকুদ্দান থাকছে, মানে নানান সময় নানান আপডেট। হুম, হুম, হুম। তো এইগুলো তো হয়ই। মোদ্দা কথা হচ্ছে, দেখো আমি এখন নিজের কাজে নিজে মন দিতে চাই, এবং আমি কারোর সঙ্গে কোনো রকম, মানে যদি আমাকে কেউ শত্রু মনেও করে থাকে, আমি তাদেরকে এটাই বলবো যে ভাই আমাকে শত্রু মনে করার কোনো দরকার নেই। আমি আমি নিজের কাজ নিজে করতে চাই। আমি এখন, মানে আমি চাই না আর কি ঝামেলা, কারণ আমি বুঝতে পেরেছি যে আমি, এবং আমার জীবনে এই বছর খুবই কিছু এমন ঘটনা ঘটেছে যেখানে আমি রিয়েলাইজ করেছি যে অ্যাকচুয়ালি এসব ম্যাটার করে না। একদম ম্যাটার করে না। এগুলো তুচ্ছ বিষয়, এবং এগুলো নিয়ে এত মাথা ঘামানোর, এগুলো নিয়ে এত বেশি বিরক্ত হওয়ার বা রেগে যাওয়ার বা একে অপরকে রিপ্লাই দিয়ে কিচ্ছু যায় আসে না। কারণ আমি বলছি যে যাদের সঙ্গে অনেক ক্ষেত্রে আমি ঝামেলায় জড়িয়েছি, তারা কিন্তু, বা অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে তারা আমাকে একটা ভিডিওতে আ যা খুশি তাই বলেছে। কিন্তু আমি তাদেরকে আর রিপ্লাই দিইনি, বা আমি তাদেরকে কোন রকম ভাবে কোন কিছুই, কোন ভিডিওতে কোন, সেটা নিয়ে আমি কোন, মানে মুদ্রাই খাড়া করিনি। আমি সেগুলোকে জাস্ট মানে তোয়াক্কাই করিনি। এবং পরবর্তীতে তারা যখন আমার জীবনে একটা খুব ইম্পোর্টেন্ট একটা, মানে খুবই একটা খারাপ ঘটনা ঘটে যাওয়ার পরে তারা কিন্তু সকলে আমার সঙ্গে ফোন করে যোগাযোগ করেছে, এবং তারা কিন্তু সকলে আমার সঙ্গে কথা বলেছে। তো সেইটাও তো একটা ভালো দিক। সেইটাও তো আমাকে মনে রাখতে হবে যে হ্যাঁ, সকলে কিন্তু যোগাযোগও করেছে। তো এইটাই কিন্তু আমার মনে হয় যে এট দি এন্ড অফ দ্যা ডে এটাই ম্যাটার করে। হ্যাঁ, যে একটা আমাদের, দেখো, আ তুমিও আ আ তুমিও ছেলে, আমিও ছেলে, সবাই আমরা পুরুষ মানুষ। অনেক সময় পুরুষ মানুষ লড়াই হয়ে যায়। মানুষে লড়াই হয়ে যায়। কিন্তু সেটা যেন হিউম্যানিটির ঊর্ধ্বে না হয়। তো সেইটা হয়নি দেখেই আমার কমিউনিটির মধ্যে আমার ভালো লেগেছে যে অনেকে যোগাযোগ করেছে আমার সঙ্গে সেই সময়, এবং আমি আমি তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ যে তারা সেই সময় আমার সঙ্গে যোগাযোগ করেছে, এবং চেষ্টা করেছে যে, হয়তো ২ মিনিট কথা বলেছে কিন্তু চেষ্টা করেছে যাতে আমার মনটা একটু ভালো হয়। তো সেইটা আমি আমি সবসময় মনে রাখবো। তো দাদা তোমাকে এটা পরের প্রশ্ন করব, এই প্রশ্নটা একটু অডও লাগতে পারে তোমার, মানে তোমার সাথে কথা হলো, তুমি বলছিলে যে পডকাস্টে আসতে তোমার লজ্জা লাগে, বা পডকাস্টে আসতে খুব একটা, মানে তুমি, মানে কি বলবো, মানে পডকাস্টে আসতে লজ্জা লাগে, তুমি এটা বললে তো ব্যাপারটা একটু কি, মানে পডকাস্ট নিজেকে গুরুত্ব দিই না, এটার কারণ? না, আমি দেখো, আমি তোমাকে যেটা এবং আমি তোমাকে বলছিলাম যে তুমি দেখা করো, আমি তোমার সঙ্গে আড্ডা দিচ্ছি। কিন্তু আমি পডকাস্টে আমি যেতে চাইছিলাম না। এবং এর আগেও আমার সঙ্গে অনেকে যোগাযোগ করেছে, আমি তাদেরকেও একই উত্তর দিয়েছি যে আমি পডকাস্টে, দেখো আমি যেতে চাই না। তার কারণ আমি নিজেকে অত গুরুত্বপূর্ণ মনেই করি না। এবং আমি অতটা সফলও নই। আমি জাস্ট একটা সিম্পল একটা ইউটিউব চ্যানেল করি। এটা খুবই সাধারণ ব্যাপার। যে কেউ করতে পারে। এবং আমি যেটা করি সেটা সেটা আমার মনে হয় যে একটু সিনেমা ভালো করে দেখলে, একটু শেখার ইচ্ছে থাকলে, বোঝার ইচ্ছে থাকলে একটু হয়েই যায়। এটা এমন কিছু বিশাল বড় ব্যাপার তো নয়। মানে আমি তো এরকম নয় যে ৫ টা সিনেমা বানিয়ে দিয়েছি, এবং ৫ টা সিনেমা বানিয়ে সেগুলো ৫০০ কোটি করে বক্স অফিস করেছে এবং রেড়ে পড়ে গেছে। লোকে প্রচুর প্রশংসা করছে। তো আমার কাছে সাকসেস মনে হয় সেটা। তো যারা ফিল্ম মেকার, যারা ডিরেক্টর, যারা ফিল্ম আর্টিস্ট, যারা অভিনয় করে, যারা গান গায়,
যারা আর্ট করে, পরিষ্কার কথা। তো আমি নিজে ব্যক্তিগত স্তরে তাদেরকে পছন্দ করি, তাদের ইন্টারভিউ নিতে চাই। আমি নিজেও খুব একটা মানে যারা আর্টকে নিয়ে সিরিয়াস নয় তাদের ইন্টারভিউ নিতে চাইও না, অ্যাপ্রোচও করি না। এবং মানে অনেক অনেক শিল্পী তো আছে যারা সিরিয়াসলি নেয়ই না জিনিসটাকে, করতে হয় করে, পরপর যা পাচ্ছে তাই করে যাচ্ছে। তা আমি নিজেও খুব একটা ইন্টারেস্টেড নই তাদের পডকাস্ট করতে, সত্যি বলতে। অনেক ক্ষেত্রে করতে হয়, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি নিজে কখনো অ্যাপ্রোচ করি না। আমার কাছে হয়তো অফার এলো যে তুমি করবে, তখন আমি হয়তো করলাম, করলাম না, সেটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। কিন্তু আমি নিজে কখনো অ্যাপ্রোচ করি না এবং আমি নিজেও নিজেকে ততটা গুরুত্বপূর্ণ মনে করি না যে তুমি আমাকে প্রশ্ন করবে, আমি তোমাকে উত্তর দেবো। আমি উত্তর দেওয়ার মানে আমি এত কিছু বড় নই। আমি উত্তর দিয়ে মানে আমার কথা এত ম্যাটার করে এটা আমি মনেই করি না। তো সেটাই হচ্ছে ব্যাপার এবং সেই সেন্সটা কিন্তু আমাকে অনেক ক্ষেত্রে কাজেও দেয়। ধরুন আমি একটা খুব বড় সিনেমা, হাইপড সিনেমা, সেটাকে যাচ্ছে তাই রিভিউ দিয়ে দিলাম। ঠিক আছে? তার কারণ হচ্ছে কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে বিশেষ করে হিন্দি সিনেমার ক্ষেত্রে, সাউথের সিনেমার ক্ষেত্রে ম্যাটার করে না আমি কি বললাম না বললাম। ও ফিল্ম মেকারের কিচ্ছু যায় আসে না। ফিল্ম মেকার আমাকে চেনেও না। এটা একটা বিশাল বড় স্বাধীনতা। বুঝতে পারলে তো? যে তুমি যা খুশি তাই বলতে পারো। কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে সেটা নয়। বাংলা ছবির ক্ষেত্রে আমার কিছু কথা অনেক ক্ষেত্রে ম্যাটার করে যায়। এবং সেইটা ডেফিনিটলি তখন সেটা মানে আমি বুঝতে পারি যে সিনেমা মানে খুব ভালোভাবে দেখছে না তারা, রিভিউ খারাপ দেওয়াটা। কিন্তু তবু যেটা খারাপ, সিনেমাটা খারাপ হয়েছে সেটাকে তো বলতে হবেই। তো আমি সেই সেন্সেই বলেছিলাম। তোমার উত্তর এটাই হবে যে মানে তোমার প্রশ্নের উত্তর যে আমি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করি না। সেই জায়গা থেকে আমি পডকাস্টে আসতে চাই না আরকি। তো ভালো লাগলো দাদা, তুমি একটু সময় দিলে। তোর পরের যে প্রশ্নটা করবো তোমাকে সেটা হচ্ছে, রিসেন্টলি তুমি জানো, তুমি নিজেও একটা ভিডিও করেছিলে, বাংলাদেশে খুব একটা বাজে পরিস্থিতি ঘটলো। তো সেখানে আমিও বাংলাদেশের কন্টেন্টের রিভিউ করি, তুমিও করো, ইভেন তোমার বাংলাদেশের কন্টেন্টের রিভিউ সবই দেখি বলতে পারো প্রায়। তো সেখানে কিছু দর্শক, ইন্ডিয়ার দর্শক হলে বাংলাদেশের কন্টেন্টের রিভিউ করা যাবে না বা এগুলো নিয়ে কমেন্ট করো। তো তোমার কি মনে হয় যে একটা আর্টিস্ট বলো বা একটা তাকে কি বর্ডারের মধ্যেই মানে ভেদাভেদ করা উচিত, নাকি আমাদের সব দেশে মানে বাংলাদেশে একটা ঘটনা ঘটলো মানে সেটা রিভিউ বন্ধ করে দেবো? এটা নিয়ে কি মতামত? দেখো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানুষের যে ক্ষোভ সেটা খুবই জাস্টিফাইড। মানে মানুষ যে আজকে বলছে বাংলাদেশে কনটেন্ট রিভিউ করো না। প্রথম কথা তো এটা যে মানুষের পার্সপেক্টিভ কি আমি সেটা খুব পরিষ্কার করে বুঝতে পারছি। আমার কাছে এখন যে কমেন্ট এসছে সেটা হচ্ছে যে বাংলাদেশের রিভিউ এখন করা বন্ধ রাখো। অন্য সময় করো, করো। কিন্তু এখন কেন করছো? কারণ এখন একটু বেশি সিচুয়েশনটা খারাপ। টেনশনটা আমরা ফিল করতে পারছি প্রত্যেকে। এবং আমার মনে হয় যে তারা একদম সঠিক। মানে তারা তাদের কমেন্ট করা কোনো ভুল নয়। এখন অনেক ক্ষেত্রে কি হয় আমি তোমাকে বলছি। শুক্র, শনিবার আমি এত বেশি ব্যস্ত থাকি। তুমিও থাকো। কারণ আমাদের পেশাই এটা। অন্য কিছু কোনো কিছু নিয়ে যে মাথা ঘামাবো, যদি আমরা আমাদের প্রফেশনের প্রতি অনেস্ট হই, সিরিয়াস হই, অন্য কোনো কিছু নিয়ে যে মাথা ঘামাবো, সেটার সময় থাকে না সত্যি বলতে। এবার আমি ঘটনাটা সম্পর্কে খুব পরিষ্কার করে ভালো করে, কারণ দেখো আমাদের একটা ভিডিও করার আগে আমাদের তো একটা দায়িত্ব আছে, আমরা যেকোনো কিছু যা খুশি তাই বলে দিতে পারি না। আমাদেরকে একটা বিষয়টা ভালো করে জানতে হবে এবং সেই জানার জন্য একটা সময় চাই এবং তার পরবর্তীতে প্রশ্ন আসছে ভিডিও করার বা না করার। তো সেই জায়গা থেকে আমার সেটা করতে একটু দেরি হয়েছে, ভিডিওটা করতে। কারণ অনেকগুলো সিনেমা ছিল, আমাকে সেগুলো রিভিউ করতে হয়েছে। কিন্তু ভিডিওটা যে আমি কারণ ঘটনাটা ঘটেছে সেটা আমি জানতে অনেক আগেই পেরে গেছি এবং আমি ভিডিও যে করবো সেটার ব্যাপারে আমি একেবারে নিশ্চিত ছিলাম। এটা হচ্ছে ১ নম্বর দিক। আর ২ নম্বর দিক হচ্ছে, দেখো আমি যেটা শুরুতেই বললাম যে মানুষের জায়গায় একদম ঠিক। কিন্তু তারপরেও আমরা কেন করি? সেইটা হচ্ছে প্রশ্ন যে আমরা তবুও কেন করি? এখন আমি নিজেও এটাকে নিয়ে একটুখানি ভাবছি। যদি তুমি আমাকে সত্যি জিজ্ঞাসা করো, আমি ভাবছি যে অ্যাকচুয়ালি কি আমরা এটা কন্টিনিউ করতে পারবো? কারণ ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের কি সিচুয়েশন হচ্ছে সেটা তোমরা খুব ভালো মতো আমরা সকলে জানি। এবং পাকিস্তানের কোন শিল্পী এসে আমাদের দেশে কাজ করুক, এই বিষয়টা মানে আমি এখন আর ভালোভাবে দেখি না। দেখো আমার এডুকেশন আমাকে এটাই শিখিয়েছে, এটাই বুঝিয়েছে, আমাদের এডুকেশন প্রসেসই সেরকম যে শিল্পকে তুমি এই সমস্ত কিছু রাজনীতির বাইরে রাখো। ক্রিকেটকে মানে স্পোর্টসকে তুমি এই রাজনীতির বাইরে রাখো। ওগুলোর মধ্যে রাজনীতি এনো না। কিন্তু এখন সমস্ত যে লাইনগুলো সেই লাইনগুলো এতটাই আরকি ব্লার্ড হয়ে যাচ্ছে, মানে এত আবছা হয়ে যাচ্ছে যে আমি আর পার্থক্য করতে পারছি না। সমাজ এমন জায়গাতে এসেই দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে পাকিস্তানের শিল্পীদেরকে যে ব্যান করে দেওয়া, ভারতবর্ষে এসে তারা কাজ করতে গেলে ভারতবাসীর ক্ষোভ, সেই জিনিসটা আমরা এত বছর ধরে দেখতে পেয়েছি, নতুন ঘটনা নয়। এখন সেটা বাংলাদেশের সঙ্গেও হচ্ছে। কেন হচ্ছে আমরা খুব ভালো মতো বুঝতে পারছি। বাংলাদেশের মধ্যে যে ইন্ডিয়ার প্রতি হ্যাট্রেট দেখতে পাওয়া যাচ্ছে সে তো ভারতীয় হিসেবে আমারই সহ্য হয় না। এখন বিষয়টা হচ্ছে এইটা যে তার পরবর্তীতেও যেহেতু আমরা আমাদের চ্যানেলের গোড়ার দিক থেকে ধরে নাও আমি মেহজাবিন চৌধুরীর কনটেন্ট দেখতে পছন্দ করি বা আমি আফরান নিশোর কাজ দেখতে পছন্দ করি। এখন একটা কাজ দেখলে আমার মধ্যে একটা সিনেফাইলও অক্ষত রয়েছে। আমার দেখতে ভালোও লাগে এবং আমার রিভিউ করতে ইচ্ছা করে।
এবং ডেফিনেটলি সেখানে একটা তো মানে আর্থিক একটা বিষয় রয়েছে, এ তো অস্বীকার করা যাবে না। কারণ আমি যেটা শুরুতেই তোমার পডকাস্টের শুরুতেই আমি বললাম যে আমাদের একটা সিনেমা হল থেকে দেখে ফিরে রিভিউ করে সেটা থেকে কত টাকা আসে কি বৃত্তান্ত সেটা আমরা জানি। টিকিটের মূল্যই ওঠে না, নিজেদের পকেট থেকে গিয়ে খরচা করে মানুষের জন্য রিভিউ করতে হয়। অনেক ক্ষেত্রেই এরকম হয়, খুব কম সিনেমা, হাইপ সিনেমা যেগুলো সেগুলোতে শুধুমাত্র টিকিটের টাকাটুকু ওঠে। এবং বিশেষ করে যেহেতু আমি এবং কর্ণজিৎ আমরা দুজন মানুষ, তো আমাদের অ্যাকচুয়ালি মানে সিনেমা দেখার ক্ষেত্রে যেমন দ্বিগুণ খরচা, সেরকম রোজগারটাও কিন্তু অর্ধেক হয়। সেই জায়গা থেকে আমাকে তো আমার চ্যানেলটাকে এরকম যেন না হয় যে বাংলাদেশের রিভিউ করা বন্ধ করে দিলাম এবং দুদিন বাদে আমার চ্যানেলটা মানে আমি কন্টিনিউ করতে পারলাম, আমাকে তো ওটাকে কন্টিনিউ করতে হবে। আমি খুব অনেস্টলি বলছি তোমার কাছে। তা আমি জানি না দর্শক সেটাকে কিভাবে নেবে, কিন্তু সেটা একটা অ্যাঙ্গেল, সেটা একটা রিজন। আর তার সঙ্গে সঙ্গে আমি এটাও সত্যি বলতে ভাবছি যে এরকম হতেই পারে যে কোনো একটা পয়েন্টে বাংলাদেশের রিভিউ করা বন্ধ করে দেওয়া, মানে বন্ধ করে দিতে হবে আমাদেরকে। কারণ যেদিকে এগোচ্ছে সবকিছু তাতে করে কিন্তু আমরা বেশি দিন করতে পারবো না এবং আমাদের করা উচিত হবে না। এবার যদি সিচুয়েশন বেটার হয়ে যায়, এখন অব্দি একদম যে কোল্যাপস করে গেছে, একদম 100% কোল্যাপস করে গেছে তা না। যদি আমি পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখি, ভারতবর্ষের সরকার কিন্তু বাংলাদেশের শিল্পীদের, বাংলাদেশের প্লেয়ারদের খেলা বারণ করেনি, অভিনয় করা বারণ করেনি, বাংলাদেশের শিল্পীরা এসে অভিনয় করছে, আমাদের এখানকার সমস্ত প্রোডাকশন হাউস বাংলাদেশে গিয়ে ছবি করছে, মুস্তাফিজুর রহমানকে কেকেআর কিনে নিচ্ছে। তো সমস্ত বড় বড় যারা প্লেয়ার, যাদের পক্ষে এই জিনিসপত্রগুলো অ্যালাউ করা পসিবল, ধরো কলকাতা নাইট রাইডার্স, তারা মুস্তাফিজুর রহমানকে পিক না করলে তাদের বিশাল যেত আসতো না। বা তাদের যদি যেত আসতো, তার থেকেও বেশি আমি একটি গরিব মানুষ, একটি ইন্ডিপেন্ডেন্ট ইউটিউব চ্যানেল যা সত্যি রোজগার অনেক কম, তো সেই জায়গা থেকে আমি হয়তো অন্য জায়গা থেকে রোজগার করি, আমি ছাত্র পড়াই সেখান থেকে আমি রোজগার করি, সেটা আলাদা বিষয়। ইউটিউব চ্যানেল থেকে আমার রোজগার বিশাল কিছু, হাতি ঘোড়া নয়। তো সেইখানে আমি কি করে মানে সেটা কলকাতা নাইট রাইডার্স করতে পারছে না এবং বড় বড় প্রোডাকশন হাউস করতে পারছে না, সেখানে আমি কি করে করবো? ঠিক আছে, যেই মুহূর্তে সরকারিভাবে সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করে দেওয়া হবে, যেরকম পাকিস্তানের সঙ্গে হয়ে গেছে, আমি সেই মুহূর্তে বন্ধ করে দেবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তখন করবার কোনো প্রশ্নই আসছে না। আমাদের দেশের সরকার যেই মুহূর্তে বন্ধ করবে সম্পর্ক, আমি সঙ্গে সঙ্গে বন্ধ করবো, এটা একদম নিশ্চিত। তো দাদা এরপর তোমাকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে তুমি অনেক ভিডিওতে এটা বলেওছো যে দেবদা, মানে একটা ভিডিও তুমি করেছো দেবদা, আমরা যদি দেখি একের পর এক ব্লকবাস্টার বা সুপারহিট দিয়ে যাচ্ছে, কিন্তু জিদ্দার এই মুহূর্তে ফেসটা আমরা বলতে পারি একটু ডাউন আছে। তো জিদ্দা কি করলে দেবদা যেরকম এখন মানে ব্যাক টু ব্যাক যে ব্লকবাস্টার দিচ্ছে, একটা ফ্লো আছে, সেই ফ্লোটাতে আবার কি করে জিদ্দা ফিরতে পারবে? না দেখো, সিনেমার বক্স অফিসে সিনেমা ভালো বানানোর ফর্মুলা হয় না, সিনেমা ভালো বানানোরই ফর্মুলা হয় না। তবুও তুমি যদি তোমার সমস্ত যে ডিপার্টমেন্ট, যদি তুমি যত্ন করে কাজ করো এবং নিজের ক্রাফট সম্পর্কে তোমার নলেজ থাকে যে আমি কি পারি এবং কি পারি না, আমি বিশ্বাস করি যে ছবি ভালো বানানো যায়। বিশেষ করে আমি মনে করি যদি যদি লেখাটা, চিত্রনাট্য, সেইটাতে যদি সময় দেওয়া হয়, তাড়াহুড়ো যদি না করা হয়, একটা বেসিক ওয়ান টাইম গুড ওয়াচ ছবি দাঁড়িয়ে যায়। এবার এক্সট্রাঅর্ডিনারি হবে কি হবে না তার উপরে পারফরমেন্স উপরে ডিপেন্ড করছে, সেখানে আরো 14টা ডিপার্টমেন্ট ঢুকে যাচ্ছে। সিনেমাটিক একটা ব্রিলিয়ান্স থাকবে কিনা, মানে তুমি দেখে একটা অডিও ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাচ্ছ কিনা, সেগুলো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। কিন্তু তোমার যদি রাইটিং সলিড হয়, একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ যেটা দেখে মানুষ গালাগালি করবে না, এইটুকু ছবি দাঁড়িয়ে যায়, এটা আমার নিজের বিশ্বাস। আমি ভুলও হতে পারি, যারা সিনেমা বানায় তারা আরো বেটার বলতে পারবে। কিন্তু বক্স অফিসের কিন্তু কোনো গ্যারান্টি নেই, কেউ বলতে পারবে না যে এই ছবিটা বক্স অফিস করবে, এই ছবিটা বক্স অফিস করবেই না। প্রবাবল কিছু কারণ থাকতে পারে করার না করার, তুমি অ্যাজিউম করতে পারো, কিন্তু ভুলও হতে পারে। ধুরন্ধর সব থেকে বড় এক্সাম্পল, অ্যাডভান্স বুকিং পুয়ার হচ্ছিল, এই ছবিটা যদি ভালো না হতো ক্র্যাশ করে যেত বক্স অফিসে, দেখতে 150 কোটি টাকা লাইফ টাইম হয়েছে, কিন্তু এখন সেটা 600-র কাছাকাছি গিয়ে পৌঁছেছে, কে বলতে পারে 750-800 মেরে দিতে পারে, কোনো ঠিক নেই। ইন্ডিয়া নেট কালেকশন বলছি, গ্রসও নয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সিনেমার বক্স অফিস কেউ জাস্ট বলতে পারে না, মানে কোন সিনেমাটাকে মানুষ কিভাবে লুফে নেবে কোনো গ্যারান্টি নেই। এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে, আগে তবু তুমি বুঝতে পারতে, এখন ব্যাপারটা একেবারেই মানে প্রচন্ড গ্রে হয়ে গেছে। কারণ যখন অ্যানিমাল কালেকশন করেছে উইকডেজে, তখন মনে হচ্ছে যে ভাই অ্যানিমাল উইকডেজে যা কালেকশন করছে সেটাকে বিট করা ইম্পসিবল। দুরান্তর সেটা করে দেখিয়ে দিল, 10 গোলে বিট করছে অ্যানিমালকে, যদি আমি কালেকশনের দিক থেকে বলি। কারণ অ্যানিমাল একটা কার্ড, অ্যানিমালের যে ইম্প্যাক্ট সেটা ধুরন্ধরের থেকে এখনো বেশি আমি মনে করি। অ্যানিমালের সমাজে যে ইম্প্যাক্ট, যে চর্চা অ্যানিমালকে নিয়ে হয়েছে, ধুরন্ধরের থেকে সেটা অনেক বেশি। কিন্তু বক্স অফিস ওয়াইজ ধুরন্ধর ডেফিনেটলি বিট করে দিচ্ছে অ্যানিমাল। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে বক্স অফিসের গ্যারান্টি কেউ কখনো দিতে পারে না। এবং ভালো ছবি করলেই বক্স অফিস হবে তারও কোনো গ্যারান্টি নেই, খারাপ ছবি করলে বক্স অফিস হবে না সেটার কোনো নিশ্চয়তা নেই। তো তুমি করবে তো করবে কি? আমি একটাই জিনিস আমি খালি মনে করি যে বাংলার যে ফেস্টিভ্যাল গুলোতে ছবি বক্স অফিসে চলে,
সেই সময় জিদ্দার মুক্তি দেওয়া উচিত ছবি। আমি আগেও বলেছি কথাটা, বারংবার বলেছি, এবং আমি এখনো বলছি যে জিদ্দা এই যে দুর্গাপুজোতে ছবি আনছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, পথিকৃৎ বসুর ছবি, আমাদের অরিত্রদা লিখেছে। সেই ছবিটাই তুমি দেখবে যে বক্স অফিসে সঠিকভাবে প্রমোশন হলে, যেটা করছেও জিদ্দা, নর্মালি এত আগে থেকে জিদ্দা প্রমোশন করেন, এই ছবিটার জন্য করছে। তো সেই এক্সাইটেড সাবজেক্টটাকে নিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। এবং সেই জায়গা থেকে এই ছবিটার ক্ষেত্রে কামব্যাক হয়ে যেতেই পারে, যদি সাবজেক্ট তো ভালো, যদি সঠিকভাবে প্রতিকৃত বসু বানিয়ে থাকেন, সেক্ষেত্রে ডেফিনেটলি এটাতেই কামব্যাক হতে পারে। তো রিলিজ ডেটটা সঠিক রাখলে কামব্যাক হবেই। রিলিজ ডেট ভুলভাল হলে তখন মুশকিল। কারণ রিলিজ ডেট ভুলভাল হলে যাদের ছবি তুমি এখন চলতে দেখতে পাচ্ছ তাদের মধ্যে অনেকেরই ছবি চলবে না, রিলিজ ডেট ভুলভাল হলেই। প্রপার দুর্গাপুজো, ক্রিসমাস এইটা যারা মেনটেন করে গেছে তাদেরই তুমি দেখবে যে বক্স অফিসে সাকসেস থেকেছে। অনেক ক্ষেত্রে তাদেরও থাকেনি। আর দেব একটা এক্সেপশনাল কেস, ঠিক আছে? দেব যেভাবে বক্স অফিস লাস্ট কিছু বছরে দিয়েছে, সেটা সকলের ক্ষেত্রে হয় না। মানে সেটা 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 হওয়া, ওটার জন্য ভগবানের হাত চাই আমি মনে করি। মানে সিনেমার বক্স অফিসে কিন্তু একটু ভগবানের তোমার মাথার উপর হাত থাকা চাই, ঠিক আছে? কিন্তু সেটার মানে এটা নয় যে তুমি ভগবানের উপরই বিশ্বাস করে বাড়িতে মানে কিছু করবে না, বসে থাকবে। তোমাকে ছবিটা মানুষ অব্দি পৌঁছে দিতে হবে, তোমাকে প্রপারলি প্রমোশন করতে হবে। এবং শুধুমাত্র প্রমোশন নিয়ে ভাবলে হবে না, প্রমোশন সেকেন্ডারি জিনিস, সবার আগে তোমার ছবিটা ভালো বানাতে হবে। তুমি ছবি ভালো বানালে এবং তার সঙ্গে সঙ্গে প্রমোশন, বাংলাতে যদিও প্রমোশন ম্যাটার করে যায় বিশাল করে, মানে বাইরের সিনেমার ক্ষেত্রে কন্টেন্টটা রাইট হলে তারপর তুমি প্রমোশন তুমি বলতে পারো সেকেন্ডারি জিনিস, বাংলাতে প্রমোশন সেকেন্ডারি জিনিস অ্যাকচুয়ালি বলা যায় না, কারণ প্রমোশনই সবকিছু এখন আমরা দেখতে পাচ্ছি। খারাপ কন্টেন্টও প্রমোশন দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে জিদ্দা প্রমোশন প্রপারলি করুক এবং দুর্গাপুজোতে ছবি আনছে, ব্যাস এইটুকুই, আর কিছু আমার সেভাবে বলার নেই। জিদ্দা দেখো, জিদ্দার এত বড় কেরিয়ার, জিদ্দার কিভাবে কামব্যাক হবে এটা জিদ্দা সব থেকে নিজে ভালো বোঝে। এখানে মানে আমি 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 আগেই বললাম যে আমি নিজেকে অত ইম্পর্টেন্ট মনে করি না। তো আমি দেখো ভিডিও করি এবং আমি আমার ওপিনিয়ন শেয়ার করতে পারি, এবং আমি এটা আগেও বলেছি। এর বেশি খুব আলাদা করে কিছু বলা নেই যে এটা করলে ওটা হবে, ওটা করলে সেটা হবে, মানে এগুলো কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। তো দাদা, তুমি যেহেতু এখন ধুরন্ধরের কথা বললে, একটা প্রশ্ন মাথায় এলো। ধুরন্ধরকে নিয়ে অনেক বড় বড় ক্রিয়েটার একটা দাগিয়ে দিয়েছিল, ধুরন্ধর নাকি প্রোপাগান্ডা ছবি, লাইক ধরো বেঙ্গল ফাইলস এর মতন বা কেরালা স্টোরির মতন বা আদার্স যে কোনো, তুমি বিবেক অগ্নিহোত্রী যে ছবিগুলো করেছে সেরকম ধুরন্ধরকে প্রোপাগান্ডা ছবির মানে ধরে দেওয়া হচ্ছে। তো একজন রিভিউয়ার হিসেবে আমাদের কি করা উচিত? মানে ধরো একটা প্রোপাগান্ডা ছবি, সেটার কি যদি কিছু ভালো থাকে সেটা বলা উচিত, না শুধুমাত্র প্রোপাগান্ডা দিকগুলো নিয়েই আমাদেরকে আলোচনা করা উচিত? ডিপেন্ড করছে যে তুমি তুমি তোমার স্ট্র্যাটেজি কি, মাইন্ডসেট কি, অ্যাপ্রোচ কি, পার্সপেক্টিভ কি। মানে তুমি যদি ঠিক করো যে আমি একটা সিনেমার ক্রাফটকে সবার আগে রাখবো এবং পলিটিক্স সেকেন্ডারি, লেফট উইং এর হতে পারে, রাইট উইং এর হতে পারে, আমি ক্রাফটি ছবি হলে আমি প্রশংসা করবো। এবার সেখানে আমি পলিটিক্সটা মেনশন করে দিলাম, সেটা ঠিক আছে। কিন্তু একটা পার্টিকুলার সার্টেন আইডিওলজি বলে সেই ছবিটার মধ্যে ক্রাফট থাকলেও আমি সেটাকে ব্যাশ করে দেবো, সেটা আমি করলাম না। যেটা আমি কোথাও একটা এখন শুরু করেছি। এখন আমার হচ্ছে জীবনের এই বয়সে আমার এইটাই আন্ডারস্ট্যান্ডিং যে লেফট উইং এর ফিল্ম মেকার রয়েছে, রাইট উইং এর ফিল্ম মেকার রয়েছে, সবাই নিজের ছবি বানাতে যদি কেপেবল হয় তারা ছবি বানাবে, ছবি রিলিজ করবে, কিছুই প্রবলেম নেই। দুটো দিকই বানাক, দুটো দিকের গল্পই আমি দেখবো, দুটো দিকের মতামত আমি শুনবো, এবং যদি ক্রাফট থাকে আমি প্রশংসা করবো, এবং যদি ফ্যাকচুয়ালি খুব ভুলভাল জিনিস দেখায় আমি সেটাও হয়তো মেনশন করবো। একেবারে মেনশন করা উচিত তো আমি সেটাও বলছি না। তো এটা আমার এখন এখন আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে এটা। ধুরন্ধর কি একটা একটা পার্টিকুলার পলিটিক্যাল আইডিওলজিকে প্রমোট করছে না, একটা আইডিওলজিকে ব্যাশ করছে না? 100% করছে। এ তো অস্বীকার করার মতো নয়। এ তো আমি যখন রিভিউ করেছি ধুরন্ধর তখনই বলেছি যে একজন রাইট উইং সাপোর্টার আদিত্য ধর, এটা তো কোনো মানে এটা তো কোনো লুকানো সত্যি না, তো জানা কথা। সেই অনুযায়ী সে ছবি বানিয়েছে, কিন্তু ক্রাফট রয়েছে ছবির মধ্যে, স্ক্রিন প্লে রাইটিং ভালো, পারফরমেন্স ভালো, মিউজিকের কাজ অসাধারণ, গান সমস্ত দুর্দান্ত রয়েছে, ক্লাইম্যাক্স দুর্দান্ত, যেভাবে পাকিস্তানকে দেখিয়েছে, সে সেট ডিজাইন বলো অসাধারণ। তো সেই দিক থেকে আমি প্রশংসা করেছি, কারণ ধুরন্ধরের মতন স্পাই ফিল্ম তুমি বলিউডে কটা পেয়েছো, তাই না? তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সেটা একটা দিক হতে পারে। আবার যদি কেউ মনে করে যে না সিনেমার পলিটিক্সই আসল, হ্যাঁ মানে সিনেমার পলিটিক্সটাই হচ্ছে সব থেকে ওপরের কথা এবং ক্রাফট পড়ে, তাহলে সেটাও সে মনে করতে পারে। আমার কথা হচ্ছে যার যেটাই স্ট্র্যাটেজি হোক না কেন, সেটা যেন সব ছবির ক্ষেত্রে এক হয়। মানে আমার কাছে যদি ধুরন্ধরের ক্ষেত্রে এটাই আমার আইডিয়া মানে পয়েন্ট অফ ভিউ, যে ক্রাফটকে আমি গুরুত্ব দেবো, তাহলে যেন লেফট উইং এর যখন ফিল্ম মেকার একটা ছবি বানাবে সেখানে আমি ক্রাফটকে সবার আগে গুরুত্ব দেবো, এবং তারপর ছবির মধ্যে কি পলিটিক্স আছে না আছে সেটা নিয়ে আমি কথা বললাম, ঠিক ভুল আমি আলোচনা করলাম। কিন্তু ক্রাফট থাকলে আমি প্রশংসা সেটাকে নিয়ে অবশ্যই করবো ভিডিওর মধ্যে। একবারে সেটা ছবিই না এটা হতে পারে না, বা ব্যাশ করে দিলাম এটা হতে পারে না। এটা আমাকে আমি সব ছবির ক্ষেত্রে মেনটেন করবো। যদি না আমার জীবনে কোনো চিন্তা ভাবনায় আমূল পরিবর্তন আসে, এবং যদি জীবনে আমার চিন্তা ভাবনায় আমূল পরিবর্তন আসে, আমি সেটার ব্যাপারে দর্শককে জানাবো যে আমি জীবনের এই পেজে এসে এরকম ফিল করছি, সেই জায়গা থেকে আমি আমার যে ওপিনিয়ন সেটাকে আমি বদলাচ্ছি, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে যদি কেউ মনে করে যে না পলিটিক্স সবার আগে, ক্রাফট পড়ে,
তাহলে সব ছবি রিভিউতে সে যদি সেটা মেনটেন করে, তাহলে আমি তো তাকে খারাপ হিসেবে কনসিডার করবো না। হতে পারে যে একটা ছবিকে ধরো ধুরন্ধরকে অনেক খারাপ বলেছে, তার যদি আইডিওলজি এটাই হয় যে পলিটিক্স সবার আগে, সেই জন্য সে ধুরন্ধর খারাপ বলেছে, কোনো প্রবলেম নেই। তাহলে লেফট উইং এর একটা ছবি এলে সেটাও যদি ভুলভাল দেখায় এবং সেটাও যদি লেফট উইং এর যে মানে আইডিওলজি সেটাকে ভুলভালভাবে প্রমোট করছে এবং সেটা যদি সে ব্যাশ করে, তাহলে আমি বুঝবো যে সে হিপোক্রিট নয়, সে দুটোকেই একই কারণে ব্যাশ করছে। তো এইটাই আমার বক্তব্য, যেটা হবে যে স্ট্যান্ডার্ডটা যেন সব কটার ক্ষেত্রে এক হয়। তো দাদা এবার যদি আমরা একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে যে তুমি যদি দেখো প্রতি বছরই মানে সাউথ হোক বা বলিউড হোক, প্রচুর ছবির ক্ষেত্রে কর্পোরেট বুকিং হয়। তুমি কালেকশন দেওয়ার সময় তো এটা বলো যে আপনারা বিশ্বাস করতে চাইলেন করবেন, না হলে করার দরকার নেই। কিন্তু রিসেন্টলি আমরা এবছর দুর্গাপুজোর ক্ষেত্রে যে সিনারিওটা দেখলাম, যে বাংলা ছবিতে আজ পর্যন্ত কিন্তু কর্পোরেট বুকিং কোনদিন হয়নি, কিন্তু এই বছর যেটা হলো প্রতিটা ছবি কিন্তু কম বেশি প্রায় কর্পোরেট বুকিং হয়েছে। তো এটা নিয়ে তোমার কি মতামত, যে এই যে ক্রিসমাস রিলিজ আসছে তোমার, প্রজাপতি 2 বলো বা লহ গৌরাঙ্গের নাম রে বা মিতিন মাসে যেটা পার্ট 3, কোনো ছবিরই হাইপ হচ্ছে না, তো এটার কারণ কি এইটা, যে কর্পোরেট বুকিং? না দেখো, আমি তোমায় কি বললাম যে সিনেমার লাইনে কিছুই ওরকম মানে সবই গ্রে, ওরকম হোয়াইট ব্ল্যাক বলে কিছু হয় না। তো নিশ্চিত কারণ কোনোটাই বলা যাবে না। তবে কর্পোরেট বুকিং এর জন্য একটা তো নেগেটিভ ইম্প্যাক্ট মানুষের মধ্যে পড়েইছে। মানুষের আস্থা এমনি কম বাঙালি শিল্পীদের উপরে, সেটা রাজনীতির কানেকশনের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে। তুমি যদি মেজরিটি দেখো, তারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পীদেরকে দিনরাত খিস্তি করছে। ভালো চোখে দেখে খুব কম শিল্পীকে, ইমেজ ভালো খুব কম শিল্পীর, তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে ফেসবুক, তুমি বুঝতে পেরে যাবে পরিষ্কার। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সেটা সেটা কোনো একটা পার্টিকুলার ইনসিডেন্টে হয়নি যে কর্পোরেট বুকিং হচ্ছে। কর্পোরেট বুকিং তো হিন্দিরও হচ্ছে, শাহরুখ খান কর্পোরেট বুকিং করছে। এবার তুমি বাঙালিকে কি জিজ্ঞাসা করো শাহরুখ খানের কর্পোরেট বুকিং এ তোর কোনো আপত্তি আছে? বলো বাঙালি বলে যে আমি শাহরুখ খানকে ভালোবাসি, ওটাই শেষ কথা। ব্যাপারটা বোঝাতে পারছি? তো গন্ডগোলটা অন্য জায়গায়, এবং সেটার সঙ্গে সঙ্গে কর্পোরেট বুকিং একটা এক্সট্রা পয়েন্ট হিসেবে অ্যাড হচ্ছে। ডেফিনেটলি সেটা একটা খারাপ রোল তো প্লে করছেই, কিন্তু সেটা মেন কথা নয়। কর্পোরেট বুকিং সকলে করছে, বাংলা হিন্দি নির্বিশেষে হচ্ছে। ধুরন্ধরেও কর্পোরেট বুকিং হয়েছে, ছাপাতেও কর্পোরেট বুকিং হয়েছে, পাঠানেও হয়েছে, ডানকিতেও হয়েছে। সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন করে করছে। এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে যেটা বলবার মানে আমার কিছু বলবার নেই, মানে যে যার ইচ্ছা সে তার করবে। কিন্তু আমার মনে হয় যে আমরা বাইরের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ভালো জিনিসগুলো শিখতে পারি, খারাপ জিনিসগুলো না শিখে। কারণ ওদের কাছে প্রচুর পয়সা আছে, ওরা এই গেমগুলো খেলতে পারে এবং ছবিটাকেও ভালো বানাতে হবে। ধুরন্ধর কিন্তু প্রচুর দর্শক রিয়েলে দেখেছে। এটা কিন্তু কর্পোরেট বুকিং এর সাকসেস নয়। কর্পোরেট বুকিং দিয়ে ও কি করেছে, ধরে নাও একটা মেশিনটা আটকে গেছে, তখন তুমি কি করবে? তেল দেবে, তেল দিয়ে ওটাকে রানিং করবার চেষ্টা করবে। কিন্তু একবার যখন মেশিন ঘোরা আরম্ভ করবে, তখন কিন্তু নিজে থেকেই ঘুরবে, টানা কিন্তু তেল দিয়ে যেতে হবে না। ব্যাপারটা সেরকম, যে চাকাটাকেও স্টার্ট করে দিয়েছে কর্পোরেট বুকিং দিয়ে, তেলটা দিয়েছে এবং তার পরবর্তীতে ও নিজেই ঘুরছে। তারপর দর্শক এমনি হলে যাচ্ছে গিয়ে দেখছে, কারণ আকশা খানের গান ভাইরাল হয়ে গেছে, ক্যারেক্টারটা ইটসেলফ পপুলার হয়ে গেছে। বুঝতে পারলে ব্যাপারটা? তো কর্পোরেট বুকিং কিন্তু ডেফিনেটলি ম্যাটার করে, ছবির হিট ফ্লপে অবশ্যই ম্যাটার করে। আমি এটা বিশ্বাসই করি না যে ছবির হিট ফ্লপে কর্পোরেট বুকিং ম্যাটার করে না। যদি ম্যাটার না করতো, তাহলে কেউ কর্পোরেট বুকিং করতোই না। করা হচ্ছে মানে ডেফিনেটলি সেটা হিট করিতে পারে ছবি, কিন্তু সেটা কিভাবে করাতে পারে? ওই 500 কোটি বক্স অফিসে 250 কোটি কর্পোরেট বুকিং, এটা কিন্তু হয় না। হয়তো 30 কোটি করেছে, কিন্তু ওটা হচ্ছে মেশিনটাকে চালু করে দেওয়ার জন্য, বাকি যেটা হয়েছে নিজে থেকেই হয়েছে। তো এইটাই আমার বলবার, মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি করছে এখন, ছবিটা ভালো বানাতে হবে। ধুরন্ধর কিন্তু ছবিটা ভালো, যে কারণে ও তেল দিয়ে মেশিনটাকে চালু করতে পেরেছে। ছবি খারাপ হলে তেল দিয়ে মেশিন চালু করা যাবে না। তেল দিয়ে যতক্ষণ দেবে ততক্ষণ মেশিন চলবে, তারপর মেশিন বন্ধ হয়ে যাবে। তো সেটাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয়েছে। এবার দেখা যাক যে কি হয় ভবিষ্যতে। তো দাদা যদি দেখি প্রতি বছর কিন্তু ক্রিসমাস রিলিজের সময় ছবি নিয়ে অ্যাটলিস্ট কিন্তু আলোচনায়, তুমি যদি বলো গ্রাউন্ড লেভেলে বা সোশ্যাল মিডিয়ায় একটু হলেও আলোচনা হয়, কিন্তু এই বছর ক্রিসমাসে যদি আমরা দেখি বাংলা ছবিগুলোকে নিয়ে, ইভেন প্রজাপতি যেটা সিকুয়াল ছবি বা মিতিন মাসি সেটারও একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, কিন্তু সেরকম আলোচনা না হওয়ার কারণ কি? মানে ছবিগুলো কি, মানে আমরা যদি দেখি দুর্গাপুজো বা ক্রিসমাস ছবি কিন্তু ব্যবসা করে, কিন্তু এবার কি এক্সেপশনাল হতে চলেছে ক্রিসমাসে? দেখো, তুমি কত বছর ধরে কাজ করছো? আমি তোমার 2 বছর, তার আগে থেকে মানে আমিও তোমার সিনেমা। 6 বছর হতে চললো। আমি তো হাতে গুনে 4-5টা সিনেমা মনে করতে পারছি না যেগুলোর হাইপ ছিল রিলিজের আগে, সত্যি যদি বলি তোমার। তার মধ্যে দেবের অধিকাংশ সিনেমা হবে, মানে খাদান থাকবে,
ঠিক আছে, সেখানে বহুরূপী থাকবে, দশম অবতার থাকবে, এই ছবিগুলোর হাইপ ছিল রিলিজের আগেই। কিন্তু এরকম কটা ছবি রয়েছে? তুমি যদি দেবের টনিক দেখো, প্রজাপতি দেখো, যেটা অল টাইম ব্লকবাস্টার, সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে সাকসেস যে পেয়েছে সেটা কিন্তু রিলিজের পরে, মানে রিলিজের পরে কিন্তু ওকে নিয়ে কিছু কন্ট্রোভার্সি হয়ে গেছে, বা ছবিটা দর্শকের ভালো লেগে গেছে জেনুইনলি, সেই সমস্ত কারণে চলেছে। রিলিজের আগে কিন্তু বিশাল হাইপ ছিল না, প্রথম দিন একেবারে বিশাল ওপেন করেছে এরকম কিন্তু নয়। এটা বাংলা সিনেমার খেলাই নয়, বাইরের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলা সিনেমার ব্যবসা আকাশ পাতাল পার্থক্য আছে। তো এখন তুমি যে দেখছো যে হাইপ নেই, হ্যাঁ জেনুইনলি এটা আমি একদম একমত তোমার সঙ্গে যে হাইপ যেটা থাকা উচিত সেটা নেই। কিন্তু তার মানে এটা না যে এই ছবিগুলো মানে মুখ থুবড়েই পড়বে একদম নিশ্চিত আমরা ধরে নেবো, সেটা ধরবার কোনো কারণ নেই। রিলিজের 3-4 দিন পরেও তুমি যদি দেখছো যে কিছু হচ্ছে না, তখন তুমি বলতে পারো যে হ্যাঁ এবার চাপ নেওয়ার সময় হয়েছে। কিন্তু বাংলা ছবির খেলাই হচ্ছে যে শুক্রবার সেরকম কিছু করবে না, শনি সন্ধ্যে থেকে ও ধরবে। তো সেই জিনিসটাই তুমি এবারও দেখতে পেতে পারো। ঠিক আছে, তো অত আমার মনে হয় চাপ নেওয়ার কিছু আছে। বিশেষ করে আমার মনে হয় প্রজাপতি 2 কে নিয়ে খুব বিশেষ চাপ নেওয়ার নেই। প্রজাপতি 2 দর্শক দেখবে, এই ফেজটাতে বাঙালি বেরোয় এবং দর্শক দেখবার কথা ভাববে প্রজাপতি 2। এবার দেখা যাক, বাকিটা তো দেখো সময় বলবে। এবং লহ গৌরাঙ্গের নাম রয়েছে, সৃজিত মুখার্জির ছবি, গানগুলো খুব ভালো লাগছে দর্শকদের। এবং তার সঙ্গে সঙ্গে মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির শেষ ছবিটা তুমি যদি দেখো মিতিন মাসির, সেটাও খুব বড় বক্স অফিস হিট ছিল তা তো নয়, ব্লকবাস্টার ছিল তা তো নয়। তো দেখা যাক, এই এই ট্রেলার টিজার গুলো তো দেখো বেসিক গল্প মনে হচ্ছে, গল্পের বিশাল ইন্টারেস্টিং দেখাচ্ছে তা নয় তো। রাইট কন্টেন্ট হতে হবে। দেখা যাক যদি ছবিটা ডেলিভার করতে পারে, তাহলে কোয়েল মল্লিকের ছবি তুমি দেখো, স্বার্থপর বক্স অফিসে যেহেতু ভালো ছিল, স্বার্থপর একটা বক্স অফিস করতে পেরেছে। কোয়েল মল্লিকের ছবি যদি ছবি ভালো হয় ডেফিনেটলি চলবে। তো এবার দা তোমাকে যদি জিজ্ঞাসা করি, বুম্বাদা তুমি তো শুনেছো যে বুম্বাদা 100টা মতন মিনি থিয়েটার করার কথা ভাবছে, সেটা সিঙ্গেল স্ক্রিন হোক বা মিনি থিয়েটার বুম্বাদা করতে চলেছে। যেখানে যেখানে সিনেমা হল নেই সেখানে মানে হল খুলতে চলেছে। এই ক্ষেত্রে বাংলা ইন্ডাস্ট্রি যদি আমরা বক্স অফিস দেখি, এখন প্রায় তোমার 20 থেকে 30 কোটি, মানে হাইয়েস্ট যদি দেখি এই মুহূর্তে এই রেঞ্জে আছে। তো যদি সিঙ্গেল স্ক্রিন গুলো এভাবে চালু হতে থাকে, বুম্বাদা যদি করতে পারে একটা একটা করে, তাহলে কি সিনেমার বক্স অফিস বা বলো বা কালেকশন বলো বা বাংলার যে অডিয়েন্স, সেটা কি আরো বাড়বে? যদি করতে পারে অবশ্যই পারবে, টিকিট মূল্য যদি সঠিক থাকে, যদি গরিবের আয়ত্তের মধ্যে থাকে, অবশ্যই পারবে। সেটা বুম্বাদা করুক বা সরকারের পক্ষ থেকে করা, যেভাবেই হোক না কেন, টিকিটের মূল্যটাকে সঠিক রাখতে হবে। গরিব আর মধ্যবিত্তের জন্য তো আমরা ছবি দেখা রাখিনি, তাই না? আজকে আমি তো এটাই, দেখো এই জায়গাটাই তো সবাই মনে করে কি যে আমরা ইউটিউব চ্যানেল করি বলে আমরা বোধহয় একেবারে বিশাল গাড়ি বাড়ি বানিয়ে ফেলেছি ইউটিউব চ্যানেল করে। কিন্তু সেটা গুটি কয়েক ইউটিউবারই বানাতে পারে। তুমি ইউটিউব করো এই জন্য তোমাকে আমি বোঝাতে পারছি বিষয়টা। দর্শকেরা অতটা বোঝে না, দর্শকেরা মনে করে প্রচুর কামাই। একেবারেই সেরকম নয় ব্যাপারটা। তো টিকিট মূল্য এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, সেইটা দিয়ে সিনেমা দেখে সেখান থেকে আমাদের একটা প্রপার একটা রোজগার করে আনা, যেটার জন্য পরিশ্রমটা সার্থক মনে হবে, সেইটা করা যথেষ্ট ডিফিকাল্ট। এবং গরিবের জন্য সিনেমা দেখতে যাওয়া যথেষ্ট ডিফিকাল্ট। সকলের জন্যই বিষয়টা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। একটা অবতার রিলিজ করলে সেটা টিকিটের দাম 300 ছুঁয়ে যাচ্ছে। 300 টাকা একটা অবতার তুমি রিভিউ করলে 300 টাকা উঠবে? কোনোদিন সম্ভব? তুমি মানে আমি আর এখন বলতে চাইছি না এক্সাক্ট ইকোনমিটা কিভাবে ওয়ার্ক করে, কিন্তু তুমি জানো কত টাকা উঠতে পারে সেখান থেকে। তাহলে তুমি যাচ্ছ গিয়ে দেখছো কিসের জন্য দেখছো? তুমি যদি সিনেমাকে ভালোই না বাসো, তুমি সিনেমাকে ভালোবাসো বলেই যাচ্ছ, নিজের পকেট থেকে খরচা করে মানুষের জন্য রিভিউ করছো। তুমি চাইছো যে 10টা লোক মানুষের জন্য রিভিউ করা, ইন দ্য সেন্স দেখো আমরা সবাই নিজের জন্যই করি, যে কোনোদিন বড় হবে চ্যানেল, ইনভেস্টমেন্ট করি, ঠিক আছে? কিন্তু সেই ইনভেস্টমেন্টের পরেও অনেক চ্যানেল রয়েছে, আমি জানি তোমার চ্যানেল রয়েছে, আরো অনেক চ্যানেল আমি দেখি। আমি না আমি আই এম ভেরি ব্যাড উইথ নেমস, হ্যাঁ, মানে যে কারণে আমার নামগুলো এখন মনে পড়ছে না, কিন্তু আমি অনেকের চ্যানেল দেখি যারা খুবই ভালো কাজ করছে। আহ, নাম নামগুলো বললে ভালো হতো, আমি এই মুহূর্তে নাম মনে করতে পারছি না। কিন্তু অনেকেই ভালো কাজ করছে এবং আমি তাদেরকে দেখে আমার মাঝে মাঝে একটু মনে হয় যে তারা কতটাই মানে করে কাজ করছে। কিন্তু মানে আমি তো জানি যে তাদের রোজগার পাতি কি হচ্ছে এই চ্যানেল থেকে, আমি তো ভিউ দেখলে বুঝতে পারি, আমি তো এই প্রফেশনে নিজে রয়েছি। তো আমার খারাপই লাগে সত্যি বলতে, মানে যারা যারা তোমরা রয়েছো সকলের জন্যই খারাপ লাগে যে তোমরা অনেক খেটে কাজ করছো, কিন্তু সেই অনুযায়ী ডেভেলপমেন্ট নেই। আমাদেরও নেই, আমরাও যে খুব একেবারে বিশাল গ্রোথে সাবস্ক্রাইবার করেছি তাও না, তোমাদেরও নেই। তো এটা একটু খারাপ লাগে আমার। তো দাদা এবার তোমাকে এটা বলবো যে অনেকে দেখে আমাদের রিভিউ কমিউনিটি থেকে শর্ট ফিল্ম হোক বা তোমার ন্যাচারালি কোনো ফিচার ফিল্ম বানাচ্ছে, তোমার কি আপকামিং কোনো মুভি আসতে পারে? না না, একেবারেই নয়, একেবারেই নয়। আমি এই সমস্ত বিষয় এখন নেই, মানে এই সমস্ত বিষয় নেই ইন দ্য সেন্স আমি লিখি, বুঝতে পারলে?
আমি বানানোর বিষয় নেই, লিখি ডেফিনেটলি চিত্রনাট্য, কিন্তু আমি মানে নিজে বানাবো এইটাতে আমি নেই। কেন নেই? তার কারণ আমি অনেকবার এটার উত্তর দিয়েছি যে আমি নিজে তখনই বানাবো যখন আমি নিশ্চিত যে আমি মানে মানে আমি ভালো বানাতে মানে আমি ভালো বানিয়েছি। এটা দেখলে তবেই আমি মানে রিলিজ করবার কথা ভাববো। আদারওয়াইজ এরকম হতেই পারে যে আমি বানালাম, বানিয়ে রিলিজ করলাম না, ফেলে দিলাম ছবিটা বা নিজের কাছে রেখে দিলাম যে নিজের ছবি দেখলাম পরে, কিন্তু মানুষকে দেখাবো না। মানে আমি নিজে অ্যাভারেজ কন্টেন্ট বানানোর পক্ষপাতী নই আর কি। এবার হতেই পারে যে আমি অ্যাভারেজ বানালাম, সেক্ষেত্রে আমি রিলিজ করবো না, এরকম আমার আইডিয়া রয়েছে মাথার মধ্যে। কিন্তু যেটা রিলিজ করবে সেটা যেন এরকম কিছু হয় যেটা আমাকে সম্পূর্ণরূপে স্যাটিসফাই করবে এবং আমার মতন আরো যারা দর্শক পৃথিবী জুড়ে রয়েছে তাদেরকে স্যাটিসফাই করবে। এবং আমার কোনো তাড়াহুড়ো নেই জীবনে যে এই বয়সেই সিনেমা বানাতে হবে, ওই বয়সেই এ করতে হবে এবং আমি ডিরেকশনটা কি আমার পেশা করতে চাইছি। এত আমার আর্জেন্সি নেই কিছু। অনেক মানুষের আ মানে তারা তারা চায় যে খুব তাড়াতাড়ি এই ফিল্ডে সাকসেস পেয়ে যেতে এবং আ মানে দেখো যারা বড় ফিল্ম মেকার তাদের দেখবে তুমি ৩০-৪০ বছর ধরে ক্যারিয়ার স্প্যান। ঠিক আছে? তো প্রত্যেকেই সেরকম একটা অ্যাম্বিশন থাকে। যাদের সেরকম অ্যাম্বিশন থাকে তারা তাড়াহুড়ো করে এবং সেটা তাদের ওয়ে অফ ডিলিং উইথ লাইফ। কিন্তু আমি সেইভাবে নিজের লাইফকে দেখিও না, ডিলও করি না। আমার কোনো তাড়াহুড়ো নেই। আমি জীবনে হয়তো ২ টো ছবি বানালাম। কিন্তু ২ টো মানুষ মনে রাখলো অনেকদিন। তো সেইটুকু হলেই আমার যথেষ্ট। আমি প্রচুর ছবি বানাবো বা কোনদিন বানালামই না। মানে অত আমার আর্জেন্সি নেই। ঠিক আছে? মানে গল্পগুলো আমি লিখলাম, গল্পগুলো লিখে আমি যে আনন্দ পেলাম, সেই আনন্দটুকুই আমার এনাফ। মানে আলাদা করে যে সবসময় বানাতে হবে এবং আমি সেইভাবে বিশ্বাস করি না। তবে হ্যাঁ, যদি কোনদিন এখন এই মুহূর্তে যদি বানাতে হয় তাহলে তো আমাকে নিজের পয়সা দিয়ে নিজেকে ফান্ড করতে হবে। এবং YouTube এর কি রোজগার আছে আমাদের চ্যানেল দিয়ে সেটার ব্যাপারে তো ১৪ বারই কথা বলছি। তো সেই জায়গা থেকে তুমি জানো যে একটা ছবি বানাতে কত খরচা হয় এবং তার 1% ও উঠে আসবে না। তো সেটা করব যে কোন সাহসে সেটা করব। সেই জায়গায় একটা আটকে যাওয়া এবং তুমি যেই মুহূর্তে একটা প্রোডিউসার ধরতে যাবে তার ১০ টা মতামত। এটা চেঞ্জ করো, ওটা চেঞ্জ করো। আমি সেটার সঙ্গে একেবারেই আমি নিজে এই YouTube চ্যানেল করেছি তার কারণ হচ্ছে আমি কারো কথা শুনে নিজের কাজ করব না। আমি নিজের কাজ কি করব সেটা আমি ঠিক করব বলে। তো আমি ওইভাবে তো ডিল করতে পারব না। যে আমাকে বলে দিচ্ছে এটা করো, ওটা করো, একদম করো, বাকডুম করো। আমি পারব না ওইসব। তো আমার তাতে লেট হয়, লেট হবে। যবে নিজের পয়সায় বানাতে পারবো, তবে বানাবো আরকি। একটু বড়লোক হতে হবে ছবি বানানোর জন্য। যাতে নিজে প্রোডিউস করতে পারি। এইটাই হচ্ছে বিষয়। তো দাদা এবার তোমাকে একটা প্রশ্ন করবো, এটা লাস্ট প্রশ্ন। সেটা হচ্ছে যে তোমার চ্যানেলে তুমিই বেসিক্যালি রিভিউ করো, কিন্তু তোমার চ্যানেলটা যখন থেকে স্টার্ট হয়েছিল তুমি আর কর্ণজিৎ দা দুজনে মিলে মানে খুলেছিলে, কিন্তু কর্ণজিৎ দাকে কোনো সময়তেই দেখা যায় না কেন মানে চ্যানেলের মধ্যে? এটা দ্যাট ইস দ্য ওয়ে মানে হাউ উই ডিজাইন দ্য চ্যানেল। এইভাবে আমরা অ্যাপ্রোচ করেছি। যে আমি সামনে থাকবো এবং একজন পেছনে থাকবে। মানে আ কর্ণজিৎ দা ১ম কথা হচ্ছে যে ক্যামেরার সামনে খুব একটা কমফোর্টেবল নয়। এবং ক্রিকেটের চ্যানেলে কর্ণজিৎ দাকে আমি বলে করো, 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 করো। ওর তো সামনে আসার ইচ্ছেই ছিল না। আমি বলে যে দর্শক তোমাকে অ্যাকসেপ্ট করবে, তুমি করো। বলে এনেছি এবং দর্শক ক্রিকেটের চ্যানেলে ওকে খুব ভালোবাসা দেয়। খুবই ভালোবাসে লোকজন কর্ণজিৎকে। আমার থেকেও বেশি ভালোবাসে কর্ণজিৎকে ক্রিকেটের চ্যানেলে। কিন্তু আ সিনেমার চ্যানেলে আ ও অনেক বেশি ব্রুটাল। মানে সিনেমার বিষয়। উম মানে আমি যেমন ধরে নাও একটা সিনেমা ওয়ালা যারা মানে সিনেমা যারা বানাচ্ছে তাদের পার্সপেক্টিভ নিয়েও যে আচ্ছা ঠিক আছে কত বাজেটে বানিয়েছে, ঠিক আছে? বা কতটা কষ্ট করে টাকা জোগাড় করে বানিয়েছে বা কি বৃত্তান্ত, হ্যাঁ? বা ডিরেক্টরের কি পার্সপেক্টিভ ছিল এই ছবিটা বানানোর পেছনে। সে কি বলতে চাইছে এই ছবির মাধ্যমে মেসেজ কি? আমি এগুলো নিয়ে ধরে নাও ভাবছি এবং সেই অনুযায়ী আমি একটা রিভিউ করছি। যেটা শুধুমাত্র দর্শকদের জন্য নয়, তার সঙ্গে পরিচালকও যাতে যদি কোন কারণে দেখে রিভিউটা, তাহলে যেন সে মানে তার যেন মনে হয় যে আচ্ছা ঠিক আছে এই রিভিউটা থেকে আমিও কিছু নিলাম। পরের ছবিতে আমি এটা করব না। এটা ঠিক করে ফেলবো। বা আচ্ছা ঠিক আছে এইটা ভালো লেগেছে। তাহলে মানে এটা আমি ভালো করেছি। ঠিক আছে? এটা যেন মানে এরকমও হয়। মানে শুধুমাত্র একটা রিঅ্যাকশন না হয়ে থেকে যায়। সেটা আমি চেষ্টা করি। এবার কর্ণজিতেরটা হচ্ছে যে ও প্রচন্ড বেশি ব্রুটাল। মানে ও যদি ক্যামেরার সামনে কোনদিন আসে এবং একটা সিনেমা নিয়ে নিজের অনেস্ট ওপিনিয়ন দেয়, তাহলে হতে পারে যে আমরা মানে আমাদের কেস-টেস ঠুকে দিল, থানা পুলিশ করতে হলো। আ কারণ ও এইরকমই মানে ও ঠেকে চেপে কথা বলতে একেবারেই পারে না। ওর মানে গালাগালি-টালাগালিও দিয়ে দিতে পারে, যদি খারাপ লেগে যায়। এবার সেটা তুমি জানোই যে এখানে মানে গালাগালি-টালাগালি তো দেওয়া যায় না সবাইকে। ঠিক আছে? তো দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমাকে দেওয়ার জন্য। ইভেন খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, মানে অনেকদিন ধরে ইচ্ছে ছিল তোমার সাথে বেসিক্যালি কথা বলবো, কিন্তু আজকে ফাইনালি কথা হলো, খুব ভালো লাগলো দাদা।
আমারও ভীষণ ভালো লাগলো, আমাকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওটা তো আগেই আমরা আলোচনা করলাম, কিন্তু এসে ভালো লাগলো খুব কথা বলে। তোমার চ্যানেল অনেক গ্রো করুক। আমার যে সমস্ত দর্শকেরা রয়েছেন, আম, যারা এখন মৈনাক এক্সপ্লেন্ড এর চ্যানেল চিনলেন, আপনারা অবশ্যই ওর চ্যানেল দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ওর রিভিউ দেখতে পাবেন, খুব ভালো হবে। এবং আমি সকলে, মানে শুধুমাত্র তোমার নয়, আমি সমস্ত যারা আমাদের প্রফেশনের ক্রিয়েটার রয়েছে, যারা আমাকে অনেক ক্ষেত্রে পছন্দ করে বা আমাকে পছন্দ করে না, আমি সকলেরই তোমার চ্যানেলের মাধ্যমে আমি সাফল্য কামনা করি। এবং আমি এটাই, মানে আমি নিজেও চাইবো, চেষ্টা করব, এবং আমি এটাই সকলকে রিকোয়েস্ট করি যেন আমরা নিজেদের মধ্যে বিবাদ না করি। আমাদের কিন্তু মূল লড়াই সেটা নয়। হ্যাঁ, নিজেদের মধ্যে বিবাদ করা, কে কি ঠিক করছে, কে কি ভুল করছে। মানে আমরা কিন্তু সিনেমা রিভিউ করবো বলে এসেছি। আমি মৈনাক এক্সপ্লেন্ড এর চ্যানেল রিভিউ করবো যে সে কি ঠিক করছে, কি ভুল করছে। আর আমার চ্যানেল মৈনাক এক্সপ্লেন্ড রিভিউ করবে যে সাগনিল্লা কি ঠিক করছে, কি ভুল করছে। এইটা আমাদের চ্যানেল নয় যে একে তাকে রিপ্লাই দেবো। তো আমার মনে হয় যে আমরা, মানে উই আর বেটার দ্যান দ্যাট। আমরা এর থেকে বেটার করতে পারি। তার থেকে ৫টা সিনেমা নিয়ে আলোচনা করতে পারি এবং সেক্ষেত্রে কাজে দেবে। যেমন আমি এই যে বাংলাদেশের সিনেমা নিয়ে অনেকে বলছে, তুমি যেটা কমেন্ট প্রশ্ন করেছিলে আমাকে। আমি তো কত সিনেমা রিভিউ করি। মানে কত সিনেমা! তুমি সে সমস্ত সিনেমা, অনেক দর্শক এরকম রয়েছে, কমেন্ট আসে যে, "এই সিনেমার নামই জানলাম আপনার কাছ থেকে। মানে তোমার রিভিউ দেখে জানলাম। জানতামই না এই সিনেমার নাম।" বেরিয়েছে যে। ঠিক আছে? বা পুরোনো সিনেমা, ১৯৬০ এর সিনেমা, ১৯৪০ এর সিনেমা, সেই সমস্ত রিভিউ করি। তো এটা শুধুমাত্র মানে বাংলাদেশ, মানে সব সিনেমাই যেগুলো দেখা সম্ভব হয়, আ সেগুলোই দেখি এবং রিভিউ করার চেষ্টা করি, এবং আমার মনে হয় যে প্রত্যেকেরই তাই করা উচিত। প্রত্যেকটা রিভিউ চ্যানেল সিনেমা রিভিউ করো, এবং সেটা দিয়েই একমাত্র, মানে গ্রোথ আসতে পারে। আমি জানি অনেস্টি মেইনটেইন করা খুব টাফ, খুবই টাফ। বিশেষ করে রোজগারের জায়গায় যেহেতু আমাদের খারাপ, কিন্তু আমি সকলকে রিকোয়েস্ট করব যে যদি একটু আমরা অনেস্টলি কাজ করতে পারি তাহলেই ভালো হয়। যদিও তুমি অনেক কিছু দেখে তোমার মনে হবে যে অনেস্টলি কাজ করে কিছুই এখানে লাভ নেই। মনে হতেই পারে। তার থেকে একটুখানি ক্যাশ ইন করে নিই। হ্যাঁ, এই সুপারস্টারকে একটু ভালো বলে দিই, একটু খারাপ বলে দিই। কিন্তু আমার মনে হয় যে সেগুলো লং রান এ সম্মান পাবে না। হয়তো ইনিশিয়ালি তোমার এগুলো ভালো লাগবে যে সাবস্ক্রাইবার বাড়ছে। সাবস্ক্রাইবার বাড়াটাই কিন্তু শুধুমাত্র আল্টিমেট গোল নয়। গোল হচ্ছে সেই সাবস্ক্রাইবার গুলোকে যারা ঢুকছে তাদেরকে টিকিয়েও রাখা। তাদেরকে লয়াল ও করা। শুধু সংখ্যা বাড়লেই হলো না। সেই সংখ্যাটা কতটা কতটা তোমার সঙ্গে তারা জুড়তে পারছে। সেইটা হচ্ছে আসল উদ্দেশ্য। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের, মানে আমরা আরো ভালো করতে পারি। আমি নিজেও আরো ভালো করতে পারি এবং আমি সেই চেষ্টাই করছি কন্টিনিউয়াসলি। আমার অনেক উন্নতি করবার জায়গা রয়েছে এবং আমরা সকলে মিলে উন্নতি করতে পারি। তো আমি এটাই চাইবো যে আমরা যেন সকলে মিলে উন্নতি করতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনেক, অনেক ভালো লাগলো তোমার সঙ্গে আলোচনা করে। অনেক অনেক ভালো লাগলো দাদা, আমাদের সাথে আবারও হোয়াটসঅ্যাপে কথা হবে। তো আমার একদম, একদম। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো। তোমাকেও এবং সমস্ত দর্শককে নতুন বছরের অনেক, অনেক শুভেচ্ছা। এতক্ষণ যারা দেখেছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ, এবং আবারও বলছি যে ওর চ্যানেলটা একটু ঘুরে দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। অনেক, অনেক ধন্যবাদ।